চাঁদের আলো পানিতে পড়ছে। মেঘার মুখ যেন আজ চাঁদকে হার মানাচ্ছে। অনেক মুগ্ধ হয়ে তার মেঘা চাঁদকে দেখছে। ঝিলের পানিতে পদ্ম ফুল ফুটে আছে। নদীটা এক অনন্য রূপ ধারণ করেছে। তার মধ্যে ফুল সজ্জিত। নৌকায় নৌকা ভ্রমণ, তাও পাশে ভালোবাসার মানুষ। একটা কথা বলি, তুই আমার অন্যরকম নেশা। অয়রি ঠিকানা অনুযায়ী পৌঁছে যায় যেখানে লোকটা আসতে বলেছিল। অয়রি গাড়ি থেকে নেমে দেখে অনেক শুনশান জায়গাটা। বড় একটা গোডাউন। অয়রি আর কিছু না ভেবে গোডাউনে ঢুকে পড়ে। অয়নের মাইয়া অয়নের মতোই হবে। গোডাউনটায় অনেক অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না। অয়রি অস্ফুট স্বরে বলে ওঠে, দেখুন, আপনি যেই হন না কেন, বেরিয়ে আসুন। আমি এসেছি, শুনতে পারছেন? হঠাৎ একটা মেয়ে কণ্ঠ বলে উঠল, আরে ইয়ার, এত প্যানিক হচ্ছ কেন? আমরা আছি তো নাকি? অয়রি হকচকিয়ে উঠল, কারণ কণ্ঠস্বরটা অয়রির খুব চেনা। হ্যাঁ, আপনাদের প্রিয় ঈশা। ঈশা আপু, কিরে পুচকি, কেমন আছিস? আমাকে এখানে কেন এনেছো? সেইটা না হয় ভাইই বলুক। ভাই? কিরে ভাই, আয়। তখনই একটা ছেলে বের হলো। ঈশান ভাইয়া আপনি? যারা ভেবেছিলেন ঈশা আর ঈশান ভাই বোন, তারা ঠিক। আর মেঘার সাথে ঈশানকে অয়রি অনেকবার দেখেছে, তাই ঈশানকে অয়রি চিনে। ইয়েস বেবস। তার মানে তোমরা ভাই বোন? তোমরা কাব্যের নামে মিথ্যা বলে আমাকে এনেছো? একদম ঠিক। তুমি খুবই বোকা অয়রি। আমরা তোমাকে আসতে বললাম আর তুমি চলেও এলে, তাও একা। বলতে হবে ও যে সাহসী, নাহলে একা এভাবে কেউ আসতে পারে? আই লাইক ইট, ইউ নো। অয়রির দিকে বিশ্রীভাবে তাকিয়ে, তোমরা আমাকে মিথ্যা কেন বলেছো? কি চাই তোমাদের? কেন এখানে এনেছো? কারণ তুমি আসলেই কাব্য আসবে, যতই হোক তুমি ওর হবু বউ। একটা লোক বাঁকা হেসে কথাটা বলল। অয়রি খেয়াল করলো কোট পরা একজন মধ্যবয়স্ক লোক। কে আপনি? আমি হলাম আভি রায়জাদা। আমাকে এখানে কেন এনেছেন? তুমি আসলে কাব্য আসবে, তাই। মানে কাব্যকে দিয়ে আপনার কি কাজ? আমার সব থেকে বড় শত্রু ওই কাব্য আহমেদ, আমান শেখ আর মেঘলা শেখ। ওরা কি ভেবেছে আমাকে দেশের সামনে রিপ্রেজেন্ট করবে না? না, এই আভি রায়জাদা এত সহজে তা হতে দিবে না। মানে? কাব্য একজন সিবিআই অফিসার আর আমান শেখ একজন সিবিআই হেডকোয়ার্টার কমিশনার। আমার অবৈধ স্মাগলিংয়ের ব্যবসা ওরা দেশের সামনে রিপ্রেজেন্ট করবে, আর আমি বসে থাকবো? অয়রি যেন আকাশ থেকে পড়ল। এই জন্য কাব্য অনেক ব্যস্ত, কেননা ও এই শয়তানটার মুখোশ খোলার মিশনে আছে। কিন্তু আমি তো জানি কাব্য ভার্সিটির ট্রাস্টি। শুধুই টাস্টি না, একজন সিবিআই অফিসার। আভির ইশারাতেই ঈশা গিয়ে অয়রিকে ধরে ফেলল। ছাড়ো, ছাড়ো বলছি আমাকে। ওর গায়ে একটা টাচ লাগলেও সবকটা লাশ ফেলে দিব। অয়রি পিছনে ঘুরল। ওর মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। কাব্য? কাব্য অয়রির দিকে তাকালে ওর বুকটা ধক করে ওঠে। অরু ভেবো না, আমি আছি তো। বাহ বাহ, কেয়া পেয়ার হে, বললাম না কান টানলে মাথা আসবেই। আসলে টুম্পা কাব্যকে ফোন করছে। তারপর কাব্য অয়রির লোকেশন ট্র্যাক করে চলে আসছে। আভি রায়জাদা, ভালোই ভালোই বলছি, অয়রিকে ছেড়ে দাও। আহারে, হবু বউয়ের প্রতি কি ভালোবাসা। আহারে, ছেড়ে দিব দেখি, তোমরা যদি আমার পিছনে না পড়তা, আমিও তোমার অয়রিকে কিছু করতাম না। আহ মিস্টার রাভি, ভুলে যাবেন না, কাব্য এখন আপনার, এখন আমাদের। আরিয়াকে নিয়ে যেতে দিন। অয়রি কেঁদে দেয়। এই সাহস ভুলেও করতে যাবি না, ওদের সব কটা লাশ ফেলে দিব। আহা কাব্য, তুমি না একজন সিবিআই অফিসার, এত সহজে প্যানিক হলে হয় বলো? হয় না তো? তুমি যখন আমার সব কিছু জেনেই গেছো, তোমাকে উপরে যেতেই হবে। কাব্য আহমদকে মারা এত সহজ? আভি নিজের লোকদের ইশারা করে ওরা কাব্যকে মারতে যায়। আর কাব্যকে ছেড়ে দিবে নাকি? আমাদের হিরো বলে কথা, উড়াধুরা সবগুলোরে পিটাইছে। কাব্য সাবধানে। এই মেয়ে চুপ একদম। তুমি চুপ। একদম ঝিকনি রানী, আই লাইক ইট। অয়রির মুখটা ঘুরিয়ে নেয়। ও শুধু কাব্যের কথা ভাবছে। কাব্যকে হারানো যাচ্ছে না, তাই আভি অন্য উপায় খুলে ফেলল। কাব্যকে পিছন থেকে কেউ বাড়ি দিল। অয়রি কাব্য বলে চিৎকার করে উঠল। কাব্য মাথায় হাত দিয়ে দেখে রক্ত। কাব্য মুচকি হেসে বলল, কি রে, দেশের বেইমান আমার মতো অফিসারকে সামনে থেকে মারার সাহস নেই নাকি? একদম চুপ। তুই জানিস কার সাথে কথা বলছিস? আভি রায়জাদার সাথে। হ্যাঁ আমি জানি,
আমি এক বিদেশের পাঁচটা কুকুরের সাথে কথা বলছি, যে দেশে থাকলে যেই দেশ তোকে এত কিছু দিল সেই দেশের সম্পত্তি তুই বাইরে পাচার করছিস। আরে তোর মতো কুকুরকে কে ভয় পায়? আমার জন্মই দেশের জন্য কাজ করা। আমি মরলেও আমার কোনো আফসোস থাকবে না। কাব্য, তোমার কিচ্ছু হবে না। এই অরু, একদম কাঁদে না লক্ষ্মীটি। তুমি জানো না তোমার চোখের জল আমার সহ্য হয় না। তাই না? খুব দেশের জন্য মরার শখ, তাই না রে? এই বলে আভি একটা ধারালো চাকু বের করলো। কাব্য মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে, তাই সব কিছু ঝাপসা দেখছে। এই, আমাকে ছাড়ো বলছি। দেখুন, কাব্যকে কিছু করবেন না, বলে দিচ্ছি। অয়রি কাঁদছে আর বারবার অনুরোধ করছে ওকে ছেড়ে দিতে। এই মেয়েটা বেশি বার বেড়েছে, ওকে তাড়াতাড়ি নিয়ে চল, পিপি আমাদের জন্য ওয়েট করছে। আরে আগে নিজের জানেমানের মৃত্যুটা দেখো। দেখেছো কি ভালোবাসা? একটু পরে মরবে, এখনো নিজের প্রেমিকার মালা জপ করছে। ঠিক একদম লায়লা মজনু। ছাড়ো আমাকে। আভি আর কিছু না ভেবে চাকুটা কাব্যের পেটে ঢুকিয়ে দেয়। কাব্য আহ করে ওঠে। ভালো থেকো আমার অরু, আমার পেয়ারা রানী। অয়রি কি বলবে কিছু বুঝতে পারছে না। সবাই জোরে জোরে হাসছে। অয়রি জোরে কাব্য বলে চিৎকার করে কান্না করছে। বৃষ্টি নামছে, প্রকৃতিও যেন কাব্য আর অয়রির কষ্টে সমানে কেঁদে যাচ্ছে। আভি আবার চাকু দিয়ে কাব্যকে আঘাত করে। রক্তের বন্যা যেন বের হচ্ছে। অয়রি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। কাব্য মাটিতে লুটিয়ে পড়ে। লাশটা নদীতে ভাসিয়ে দিয়ে আয় একটা গার্ডকে বলে। ওকে বস। অয়রি আর কাব্যের প্রেম কাহিনী কি এভাবে শেষ হয়ে যাবে, নাকি হয়ে যাবে একে অপরের থেকে আলাদা? আস্তে আস্তে প্যাচ খুলছি আমি, কিন্তু কিছু জানি না। আমি আবার ভালো মানুষ, আরও অনেক প্যাচ খোলা বাকি আছে, তাই অপেক্ষা করুন। আমার গল্পে যেমন নায়ক নায়িকা বেশি, তেমন ভিলেনরাও বেশি। ইন কমান্ডার রুম। হ্যালো মিস্টার শুভ। জি স্যার বলুন। আপনারা কি আবিকে ধরতে পেরেছেন? আর অয়রি ঠিক আছে তো? কাব্য কোথায়? আসলে স্যার গোডাউনটায় স্যার একাই ঢুকে গিয়েছেন, আমাদের বাইরেই অপেক্ষা করতে বলেছেন। আমান প্রচণ্ড রেগে যায়। এইসব কি বলছোটা কি তুমি? হ্যাঁ, তোমরা জানো না আবি রায়জাদা একজন ডেঞ্জারাস পারসন? আর কাব্য এরকম বোকামি করলো কিভাবে? আসলে স্যার বলেছেন ম্যাডামের বিপদ হতে পারে। আমি বুঝতে পারছি না কাব্য এত বড় একটা রিস্ক কীভাবে নিতে পারলো। দেখো কাব্যকে আমরা পড়ে পাচ্ছি না, তোমরা তাড়াতাড়ি ভিতরে ঢোকো, আমি আসছি। জি স্যার। কাব্যকে উঠিয়ে কয়েকজন গার্ড বড় একটা ব্রিজে এনে ফেললো। তারা জোরে ধাক্কা মারলো, যার কারণে কাব্য ছিটকে পড়ে নিজের রক্তাক্ত দেহ নিয়ে পানির ভিতরে তলিয়ে গেল। কিন্তু কাব্যকে মারা কি এতই সোজা? আপনাদের কি মনে হয়? ঈশান গলে করে অয়রিকে উঠিয়ে নেয়। চল, এখন বেশি টাইম নষ্ট করলে চলবে না, পিপি আমাদের জন্য ওয়েট করছে। তো মিস্টার অভি, আমরা এখন আসি। ঈশা আর ঈশান চলে যেতে গেলে আভি তাদের পথ আটকায়। কি হলো? আরে তোমরা এরকম একটা জিনিসকে নিয়ে এত যাবা, তা কি করে হয়? মানে? আরে যতই হোক কাব্য আহমেদের হবু বউ বলে কথা, আমি কি টেস্ট না করে যেতে দিব নাকি? হোয়াট রাবিশ! দেখুন, এরকম ডিল কিন্তু আমাদের মাঝে হয়নি। আপনি কাব্য থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলেন, নিয়েছেন, এখন আমাদের যেতে দিন। আহা দেখো, কাব্যের মতো একজন সিবিআই অফিসার মারা গেছে, এইটা কালকের মধ্যেই সারা দেশ হেডলাইন হয়ে যাবে। তাই নিজেকে বাঁচাতে তোমাদের দুজনকেই আমাকে ফাঁসাতে হবে। মানে এটাই, তোমরা কাব্যকে মেরেছো অয়রির সাথে, পারিবারিক সমস্যা থাকায় তাকে এবং তার হবু হাজব্যান্ডকে মেরেছো। কিন্তু অয়রি মরবে না, ও আমার হয়েই থাকবে একটা মাস্ত মাল। আমরা কাব্যকে মারিনি, মেরেছেন তো আপনি। আমরা জাস্ট আউরিকে নিতে এসেছি। এইটা জাস্ট আমরা জানি, বাট মিডিয়া জানবে তোমরা মেরেছো। আপনি তো আস্ত একটা গিরিঙ্গিবাজ, এখন আমাদের ফাঁসাতে চাইছেন? আপনার এই প্ল্যান কোনোদিন সফল হবে না। মেয়েলি কণ্ঠ শুনে সবাই পিছনে ঘুরে। পিপি এই বলে সে তার পিপিকে জড়িয়ে ধরে। আরে আসুন আসুন মিসেস প্রাপ্তি খান। হ্যাঁ, অচেনাটা প্রাপ্তি, হিকের বউ। দেখুন, আপনার সাথে আমার এই যুক্তি হয়নি। আপনি এই অন্যায় কাজ করে নিজের দোষ ঢেকে রাখতে পারবেন। আরে রাখুন আপনার ন্যায় অন্যায়। আপনি নিজের পরিবারের সাথে শত্রুতা করেছেন, আবার আমাকে বলেন? আমারটা আপনাকে বলতে হবে না। তখনই আমান ঢুকে। আমানকে দেখে সবাই ভয় পেয়ে যায়। প্রাপ্তি, তুমি এখানে? তুই এখানে কেন? আমাকে এখানে আশা করোনি বুঝি? আর অয়রির এই অবস্থা কেন? কাব্য কোথায়?
ওকে মেরে দিয়েছি। ওর লাশ আমার গার্ড ফেলে দিয়ে এসেছে ব্রিজে। আমানের যেন পায়ের নিচে মাটিটাই সরে গেছে। কাব্যের মতো একজন অফিসার মারা গেছে? না না, এটা হতে পারে না। তুই মিথ্যা বলছিস? সেটা না হয় ওদের কাছে জিজ্ঞাসা কর। আমান জিজ্ঞাসু দৃষ্টিতে বাকিদের দিকে তাকিয়ে আছে। সবাই মাথা নিচু করে আছে। আমানের চোখের অশ্রু গড়িয়ে পড়ছে। না, তাকে এখন শক্ত থাকতে হবে। এইবার তোকেও মরতে হবে। কম জ্বালাসনি আমাকে। এত সোজা? আবি খেয়াল করে চারিদিক থেকে ফোর্সরা তাকে ঘিরে রেখেছে। আবি তার গার্ডসদের ডেকে যাচ্ছে, কিন্তু কেউ তাকে সাড়া দিচ্ছে না। কিভাবে দিবে? সবাইকে আমানের ফোর্সরা ঘিরে রেখেছে। এইবার সবটা বল, কি করেছিস তোরা? আবি চাপের মুখে সব বলে দেয়। আমানের চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। তোকে আমি ছাড়বো না শুভ। জি স্যার। অ্যারেস্ট হিম। আমানের কথা শেষ হওয়ার আগেই রিমি, অয়ন, অনিক, মেঘা, পিগলা, রিক, মিস্টার ফারহান, কাব্যের আব্বু আর মিসেস সুমাইয়া, কাব্যের আম্মু সবাই চলে আসে। প্রাপ্তিকে এখানে দেখে সবাই অবাক। অয়রিকে দেখে রিমি ছুটে যায়। আমার ছেলে তো এখানেই ছিল, ও কোথায়? আমান সব খুলে বলে। মিসেস সুমাইয়া অজ্ঞান হয়ে যায়। সবাই স্তব্ধ। মিস্টার ফারহান আভিকে মারতে মারতে বলে, তুই আমার ছেলেকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। সবাই কোনো রকম ফারহানকে আটকায়। রিমি মিসেস সুমাইয়াকে ধরে সবার চোখে পানি চলে আসে। রিক গিয়ে প্রাপ্তিকে ঠাস করে চড় মারে। তুমি ওই বাজের লোকটার সাথে কেন হাত মিলিয়েছ? তাও আমাদের বিরুদ্ধে গিয়ে? সি প্রাপ্তি, সি। বেশ করেছি। সবাই অবাক। মানে? আর তোমরা যা আমার সাথে করেছো, আমার ভাইয়ের সাথে করেছো, আমার মা আর আমার এই দুই ভাইয়ের ছেলে মেয়ে, ওদের সাথে কি করেছো তোমরা তার বেলায়? মানে? মানে আমি নীল খানের মেয়ে এবং আদি খানের বোন। হোয়াট? মনে পড়ে তোমাদের জন্য আমার বাবা মাকে জেলে যেতে হয়েছিল? আমার বাবা তা সহ্য করতে পারেনি, তাই হার্ট অ্যাটাক করেছে। আর আমার ভাই আদি, ওকে পুলিশ এনকাউন্টার করে মেরেছে। এই যে তখন ঈশান খুবই ছোট, মাত্র 9 মাসের, আর ঈশা তখন ভাবির পেটে ছিল। এই দুই বাচ্চাকে তোমরা পিতৃহারা করেছিলে। এই ছোট্ট ঈশান প্রেগনেন্ট ভাবিকে নিয়ে, অসুস্থ মাকে নিয়ে আমাদের কেমন দিন গিয়েছে তা শুধু আমিই জানি। মনে মনে প্রতিশোধের নেশা জাগ্রত করি। যাদের জন্য আমার এই অবস্থা, তাদের আমি ছাড়ব না। তাও রিককে ভুলিয়ে ভালিয়ে খান বাড়ির বউ করে আসি। প্রথমে কে টার্গেট করি? অনিককে, মেঘের থেকে দূরে সরানোর জন্য। মেঘের বিরুদ্ধে এমন নাটক সাজায় যার কারণে অনিক মেঘাকে ভুল বুঝে তারপর অভির সাথে একটা ছোট্ট ডিল করি। ছি মামি, আপনি এত নীচ। আমি ভাবতেই পারছি না। এমনি কি পুলিশ যেই দিন আদিকে ধরতে যাই সেই দিন রিমিকে এমনভাবে এনজুরেট করে রিমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হলো, এরপরেও বলবে তোমার বাবা আর ভাইয়ের সাথে ভুল কিছু হয়েছে? আর আমরা তো তোমাদের কথা জানতামই না, এতে আমাদের দোষ দাও কিভাবে? প্রাপ্তি মাথা নিচু করে আছে। আর একটা জিনিস, আদি ভাইয়া মরেনি। সবাই শকড। ডক্টর? তখনই কিছু ডক্টর একজনকে নিয়ে আসে হুইল চেয়ারে। ঈশা আর ঈশান পাপা বলে দৌড়ে যায়। প্রাপ্তিও কান্না করতে করতে তার ভাইয়ের কাছে দৌড়ে যায়। রিমি, আমাকে ক্ষমা করো অয়ন, সেদিন আদি ভাইয়া মরেনি, মাথায় গুলিটা লেগেছিল, যার কারণে ও কোমায় চলে যায়, এখনও প্যারালাইজ। আমি কোনোভাবে এটা জানতে পারি, আর তারপরেই আদি ভাইয়া চিকিৎসা করি। কিন্তু আদি ভাইয়া নিজের কাজে অনুতপ্ত, তাই নিজের কোনো বাঁচার ইচ্ছে নেই। আই এম সরি। আমি তোমার অবস্থা বুঝতে পেরেছি। দেখেছো, এই আমার রিমি, যে ওর এত বড় ক্ষতি করতে চাইলো, তাকেই এত বছর ধরে সুস্থ করতে চাইছে। প্রাপ্তি কি করবে কিছু বুঝতে পারছে না। সেও তার কাছে অনুতপ্ত। আবিকে ধরে নিয়ে যায়। প্রাপ্তি এবং ঈশানকেও আমাদের সাথে যেতে হবে। প্রাপ্তি রিকের কাছে যায়, কিন্তু রিক মুখ ঘুরিয়ে নেয়। আমি যাচ্ছি রিক জেল থেকে ফিরে এসে একদম তোমার মনের মতো হব, কিন্তু জানি না তারপর তুমি আমাকে মেনে নেবে কিনা। রিমি গিয়ে ঈশা আর ঈশানকে জড়িয়ে ধরে। আমাদের ক্ষমা করে দাও ফুপি। আমাদের ক্ষমা করে দাও ফুপি। যা, একদম খাঁটি মানুষ হয়ে ফিরে আয়। হসপিটাল, চারদিকে নিস্তব্ধতা। মিসেস সুমাইয়া হসপিটালের সবার মাঝেই শোকের ছায়া। রিমি অয়নকে জড়িয়ে কান্না করছে। আমি বুঝতে পারছি না, মেয়েটার জ্ঞান ফিরলে আমি ওকে কিভাবে সামলাবো। ওই আভিকে আমরা কিছুতেই ছাড়ব না, ওর চরম শাস্তি হবে। আমার তো বনুর জন্য চিন্তা হচ্ছে, ও এইসব মানবে কিভাবে?
এই সময় আমাদের শক্ত হতে হবে, অয়রিকে সামলাতে হবে। তখনই ডাক্তার বলে অয়রির জ্ঞান ফিরেছে। সবাই ছুটে যায়। আমার কাব্য কোথায়? ওই লোকটা কাব্যকে। আর কিছু বলতে পারলো না। অয়রি চিৎকার করে উঠল, দেখ বনু। কি? কাব্য কোথায় বলো? সবাই নিশ্চুপ। সবাইকে চুপ থাকতে দেখে অয়রি নিজের হাতে স্যালাইন খুলে ফেলে, সবকিছু ভাঙতে শুরু করে। রিমি মেয়েকে এই অবস্থায় দেখে কান্না করে দেয়। অয়ন অয়রিকে আটকিয়ে বলে, শান্ত হ মা, কষ্ট হলেও এটাও সত্যি, কাব্য আর নেই। অয়রি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়।